আপনারা হয়তো প্রায় সময় জিজ্ঞেস করেন যে কতগুলো একমত হলেন, কতগুলো একমত হলেন না। আসলে কোন কোন বিষয়ে একমত হয়েছে সেই সমস্ত বিষয়ে অনেক। আপনারা যদি জিজ্ঞেস করতেন যে কি কি বিষয়ে দ্বিমত হয়েছেন সেটা সুবিধা হতো, কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রে একমত হয়েছি। এখন কিছু কিছু বিষয় আছে যে আরো বিচার বিশ্লেষণ করতে হবে। যেমন আমি প্রথম থেকে বলি, বেশি সময় নিতে পারবো না আজকে। যেমন প্রিয়াম্বলের ক্ষেত্রে সংবিধান যেহেতু আজকে এখন ক্লোজ করতেছি, এরপরে অন্য বিষয় নিয়ে আমরা শুরু করব। প্রিয়াম্বলের ক্ষেত্রে আমরা বলেছি পঞ্চম সংশোধনীতে যা গৃহীত হয়েছে তা, অর্থাৎ পঞ্চদশ সংশোধনের পূর্বে। তো ওনারা এখনো আমাদেরকে সেটা ফিডব্যাক দেননি। এবং এখানে ওনারা যে বলেছেন যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার ইনক্লুড করা যায় কিনা, বলছি খুবই যায়, এটা আমরা নেব এখানে। আর প্রজাতন্ত্রের ভাগে রাষ্ট্রের নাম পরিবর্তনের ক্ষেত্রে নাগরিকতন্ত্র, জনগণতন্ত্রী বাংলাদেশ, সেটা ওনারা বলছেন যে এটা আমাদের কোনো স্ট্রং পজিশন না, সেটা আমরাও মনে করি। আর অন্যান্য বিষয়ে দেখেন, রাষ্ট্রধর্ম, ভাষা, প্রতিকৃতি প্রদর্শন, নাগরিকত্ব, সংবিধানের এই যে 7 ক এবং খ বিলুপ্তি, এটা অলরেডি ভার্ডিক্টে আছে, 15th অ্যামেন্ডমেন্টের বিলুপ্ত হয়ে গেছে। এগুলোর বিষয়ে সংস্কার কমিশনের প্রস্তাবের সাথে আমরা সম্পূর্ণ একমত। তাহলে এখানে 4, 5টা 6টা হয়ে গেল না? আর হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতির ভাগে যে বিদ্যমান সংবিধানের আর্টিকেল 8, 9, 10 এবং 12 ওনারা বিলুপ্ত করে এখানে নতুন একটা ভাগের কথা বলেছেন। অন্যান্য আর্টিকেলগুলোকে নিয়ে একটা ওনারা অনেকগুলো বিধান মৌলিক অধিকারের মধ্যে শিফট করে এখানে আর কিছু কিছু ইনক্লুড করতে বলছেন। তবে আর্টিকেল 8, 9, 10 এবং 12 বিলুপ্ত করার যে প্রস্তাবনা দিয়েছেন আমরা একমত। এবং আমরা এখানে প্রপোজ করেছি যে তদস্থলে পঞ্চদশ সংশোধনের পূর্বের অবস্থা, এই আর্টিকেলগুলো যা ছিল তা প্রতিস্থাপন করা হোক। আর ওনারা মৌলিক অধিকারের এখানে যেহেতু ধর্মনিরপেক্ষতাবাদ ইত্যাদি ওনারা ডিলিট করার পক্ষে মত দিয়েছেন, আমরা সেটার সাথে একমত। তো তারা বলেছেন যে এখানে বাংলাদেশ একটি বহু জাতিগোষ্ঠী, বহুধর্মী, বহুভাষী ও বহু সংস্কৃতির দেশ, যেখানে সকল সম্প্রদায়ের সহ অবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। এটা লেখা যায় কিনা? আমরা বললাম যে লেখা যায়, আমরা একমত। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার শব্দাবলী আবার এখানে মৌলিক অধিকারের রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে আনা যায় কিনা, বলছি আমরা একমত। কিন্তু এই ভাগের আর্টিকেল 13, 15, 17, 18 ক, 19, 20, 23, 23 ক ও 24 এইগুলো এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে ওনারা শিফট করে ফান্ডামেন্টাল রাইটস সেকশনে নিয়ে বলবৎযোগ্য অধিকার হিসাবে ওনারা প্রস্তাব করেছেন যাতে সংবিধানে আসে। তো এইখানে আমাদের যুক্তি ছিল যে আসলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি যেগুলো আছে সেইগুলোর যদি সমস্ত কিছু ফান্ডামেন্টাল রাইটস সেকশনে শিফট করা হয়, তাহলে এটা রাষ্ট্র এগুলো এনশিওর করতে বাধ্য থাকবে। কারণ ফান্ডামেন্টাল রাইটস মাস্ট বি এনশিওরড বাই দি স্টেট, এটা হচ্ছে স্টেট পলিসি। কিন্তু রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে যে সমস্ত বিষয়ে এখানে উল্লেখ আছে, এগুলো সবগুলো যদি বলবৎযোগ্য ফান্ডামেন্টাল রাইটসের অধিকারের মধ্যে নিয়ে আসি, তাহলে পরে রাষ্ট্রের অর্থনৈতিক, সামাজিক এবং কালচারাল যে সমস্ত রাইটগুলো থাকে আর কি, মানুষের কালচারাল, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক রাইটস যেগুলো আছে, এগুলো রাষ্ট্রের এফিসিয়েন্সি এবং আর্থিক সক্ষমতার উপর নির্ভর করে। তো সেই জন্য আমরা বলেছি এটা আপনারা আরো পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। তো ওনারা বলেছেন যে আমরা ফান্ডামেন্টাল রাইটস সেকশনে আর্টিকেল 26 থেকে শুরু করে আর্টিকেল 47 পর্যন্ত এই সেকশনগুলোতে আমরা ফান্ডামেন্টাল রাইটসে আর কি কি অ্যামেন্ডমেন্ট আনতে পারি বা সুপারিশ করতে পারি, এগুলো আমরা একটা ড্রাফট আকারে দিলে সেগুলো আমরা আবার পুনঃপরীক্ষা করে আমরা তাদেরকে জানাতে পারবো। এই বিষয়ে এইটুকু একমত হয়েছে। আমি যেমন মৌলিক অধিকারের ক্ষেত্রে নতুন নতুন যে ওনারা যেটা বলেছেন যে রাষ্ট্রের ইন্টারনেট প্রাপ্তির ন্যায়সঙ্গত অধিকার, সকল নাগরিকের জরুরি চিকিৎসা প্রাপ্তির অধিকার, ভোক্তা সুরক্ষা অধিকার, ন্যূনতম ন্যায্য মজুরি অধিকার ইত্যাদি, এগুলো বিবেচনা করা যায় কিনা ফান্ডামেন্টাল রাইটসে, আমরা বললাম যে এটা আমরা পরীক্ষা করে দেখব। তবে ইন্টারনেটের ক্ষেত্রে তো একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি হয়েছে যে এটা এনশিওর করতে হবে রাষ্ট্রকে অ্যাজ ফান্ডামেন্টাল রাইটস। এখানে মজার বিষয় হচ্ছে যে এটা অলরেডি এনশিওর, শুধু রাষ্ট্রের কাজ হবে এটা যেন বন্ধ না করা। তো সুতরাং এটা একটা অলরেডি ইনক্লুড হয়ে গেছে বলা যায়। আর নির্বাহী বিভাগের মধ্যে আপনাদের যেটা ইন্টারেস্টিং বিষয়, আর 2-3 মিনিট নেই। আচ্ছা,
আপনি চিন্তা করছেন যে আমি আবার আপনাদের বিরুদ্ধে বলছি কিনা। যাই হোক, নির্বাহী বিভাগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা বিষয়টা, এটা টেকনিক্যাল, এটা আসলে হচ্ছে কর্তৃত্বে মন্ত্রিসভা কর্তৃক পরিচালিত হবে সরকার, সেটা আগের বিধান যা আছে তাই হলো। এখানে একমত নই বলতে পারেন আর কি। আর রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির জন্য আমরা গতবারও বলেছি যে আর্টিকেল 48 সাবসেকশন 3 পর আরেকটা নতুন আর্টিকেল আমরা প্রপোজ করব, যেখানে রাষ্ট্রপতির হাতে কি কি ক্ষমতা অর্পণ করা যায় এবং প্রধানমন্ত্রীর সাথে আলোচনা না করে স্বাধীনভাবে রাষ্ট্রপতি কি কি ফাংশন করতে পারবেন সেটা ডিটেইল করা থাকবে। সেটা অনেক বিষয়াদি থাকবে, এখন এই মুহূর্তে আমরা ডিসক্লোজ করছি না। সেটা ওনারা মোটামুটি অ্যাকসেপ্ট করেছেন বলে মনে হয়েছে। আর এখানে যাতে রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়ন করা যায়, একটা ব্যালেন্সড গভর্নমেন্ট এবং রাষ্ট্র ব্যবস্থা যাতে কায়েম করা যায়, সেই বিষয়টা আমাদের অঙ্গীকার, সেই জন্য আমরা কাজ করছি। আর ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলে যে আমরা একমত নই, কেন একমত নই সেটা প্রতিদিন বলেছি, আজকে না বললেও হবে। আর প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে এবং সংসদের উভয় কক্ষের বিষয়ে একটা বলা আছে যে ওনারা 4 বছর করছেন, আমরা বলছি 5 বছর হওয়া উচিত, রাখা উচিত। আর প্রধানমন্ত্রী পদের মেয়াদের ক্ষেত্রে একটা বিতর্ক আছে, সেটা ওনারাও একটা বিকল্প প্রস্তাব দিয়েছিলেন, তবে সেটা এখনো আমরা ফর্মালি পাইনি। আমরা যেটা আমাদের দলের অবস্থান, সেটা আমরা আগেও বলেছি যে পরপর 2 বারের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকবেন না, অর্থাৎ তারপরে গ্যাপ দিয়ে এর পরে হতে পারে। সেখানে আমাদের যুক্তি হলো, যদি আমরা ইলেকশন কমিশনকে স্বাধীন সত্তা হিসাবে কাজ করতে দেই এবং যদি কেয়ারটেকার সরকারটা ইন প্লেস হয়, যেটা হয়েছে মোটামুটি, তাহলে পরে ফ্রি ফেয়ার নিউট্রাল ইলেকশন করা যাবে এবং কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে। সেই চর্চার মধ্য দিয়ে যদি জনগণ একটি দলকে যদি বারবার চায়, তার মানে সেটা জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে সোভারেইন অথরিটি হিসেবে, সেক্ষেত্রে সেই পার্টিরই সেটা স্বাধীনতা থাকা উচিত। তার মানে এটা না যে সবসময় একই ব্যক্তিকে প্রধানমন্ত্রী করা হবে, সেটা পার্টির স্বাধীনতা, যারা মেজরিটি হবে পার্লামেন্টে তাদের। আর একটা বিষয় এখানে আছে যে একই ব্যক্তি, সেটা আরো পরে আসে, আমি এখনই বলি, যাতে 3টি পদে না থাকেন, প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা। এখানে যে মেজরিটি পার্টি, পার্লামেন্টে একটা সংসদীয় দল হয়, সেই মেজরিটি পার্টি তখন ডিসাইড করে কে প্রধানমন্ত্রী হবেন। নেসেসারিলি যে পার্টির চিফ হবেন এমন তো কথা নাই, এরকম ইনস্টেন্স অনেক আছে, কিন্তু হওয়ার প্রভিশনটা ওপেন রাখা উচিত, অপশন রাখা উচিত। আর প্রধানমন্ত্রী যিনি হবেন, এটা দেখা যায় যে পার্লামেন্টে এটা একটা ট্রেডিশন, মানে সিন্স দ্য ইনসেপশন অফ দি পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, যে প্রধানমন্ত্রী কিন্তু সংসদ নেতা হয়। কিন্তু কোনো কোনো দেশে সংসদ নেতাকে আলাদাও করেছে, এরকম নজির আছে। বাট এখানে সংসদ নেতার কিন্তু কোনো এক্সিকিউটিভ পাওয়ার নেই। সংসদ নেতা কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো মন্ত্রণালয় লিড করেন সেরকম নয়, এটা আলাদা এন্টিটি। এটা সংসদে কিছু কার্য থাকে, স্পিকার সংসদ নেতার সাথে আলাপ করে সেই কার্যগুলো করেন এবং বিভিন্ন বিষয়ে সংসদ নেতা হিসেবে প্রধানমন্ত্রী নিজেই সে লাস্ট স্পিচটা দেন বিভিন্ন বিষয়ে। তো এখানে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী এটা অনেকটা অবিচ্ছেদ্য অংশের মতো, কিন্তু ইন প্র্যাকটিস দেখা গেছে যে প্রধানমন্ত্রীর হাতে এটা থাকাই সর্বোত্তম পার্লামেন্টের পার্টি বিভিন্ন কাজকর্মের জন্য। এটা এমন না যে একটা প্রধানমন্ত্রীর মতো আর একটা পোস্ট, সেটা নয়। তো যাই হোক, আমাদের এটা রুলস অফ প্রসিডিওর অনুসারে কয়েকটা জায়গায় শুধু সংসদ নেতার উল্লেখটা আছে, যেটা পার্লামেন্টের রুলস অফ প্রসিডিওরে থাকে আর কি, সেটা হচ্ছে বিধি। সেই বিধিতে সংশোধনী এনেও সংসদ নেতার ফাংশনগুলো রিঅ্যারেঞ্জ করা যাবে, রিডিফাইন করা যাবে, সেটা অন্য তেমন বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয়। তবে এইখানে অন্যান্য বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা হয়েছে, যেমন আমরা উপদেষ্টা মন্ডলীর সদস্য 14 জন একমত, উপদেষ্টা পরিষদের কার্যাবলীর ক্ষেত্রে যে রুটিন ওয়ার্ক করবে সে বিষয়ে একমত, প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে যে পরে উপদেষ্টা মন্ডলীর সদস্য থেকে একজনকে নির্বাচিত করা হবে, মনোনীত করা হবে, সেটা একমত। তারপরে কোনো আইনসভার সদস্য স্থানীয় সরকারের এখতিয়ারাধীনটা গুরুত্বপূর্ণ, কোন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোনো পদে এমপিরা অধিষ্ঠিত থাকতে পারবেন না, এটা আমরা নীতিগতভাবে একমত। তবে এটা পার্লামেন্টে আলোচনার একটু দাবি রাখি।
আর স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউট বলে আর কি, জেলা সমন্বয় কাউন্সিল প্রতিষ্ঠার ক্ষেত্রে একমত, এবং তবে এটা আইন প্রণয়নের মাধ্যমে করা হবে সেটা আমরা বলছি। স্থানীয় সরকারের কোন নির্বাচনে দলীয় মানে যেটা রাজনৈতিক দলের জন্য সংরক্ষিত যে প্রতীক থাকে সেই প্রতীকটা বরাদ্দ করা হবে না, এই বিষয়ে আমরা সম্পূর্ণ একমত। স্থানীয় সরকার, এটা আমাদের দাবি, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের যে 4টা স্তর এখানে ওনারা উল্লেখ করেছেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা এবং সিটি কর্পোরেশন, এই বিষয়ে আমরা একমত। এখানে আপনি বলতে পারেন জেলা পরিষদ কোথায় গেল, সেটা পরে দেখা যাবে। ওনারা 4টা স্তর করেছেন, আমরা সেটার মধ্যে একমত, 4টা স্তর। তারপর প্রতিরক্ষা কর্ম বিভাগে আর্টিকেল 61 and 63 ওনারা কিছু সুপারিশ করেছে, এটা আমরা দেখেছি যে এক্স্যাক্টলি এগুলা বর্তমানে বিধৃত আছে সংবিধানে। এটা সশস্ত্র বাহিনীর অধিনায়কত্বের বিষয় আছে রাষ্ট্রপতি, তো এগুলো পুনরায় উল্লেখ করার প্রয়োজন নেই। আর শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে এইটা আমরা বলেছি আমরা মোটামুটি একমত, তবে এটা আরো বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করা দরকার, যেহেতু শৃঙ্খলা বাহিনী বলতে আর্টিকেল 152 অনুসারে কনস্টিটিউশনের এটা ইনক্লুড সশস্ত্র বাহিনীর 3 বিভাগ সহ, পুলিশ সহ এবং রাষ্ট্র কর্তৃক আরো যে সমস্ত বাহিনী নির্মাণ করা হয় সেগুলো সবগুলো মানে শৃঙ্খলা বাহিনী হিসাবে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 152 অনুসারে শৃঙ্খলা বাহিনীতে অন্তর্ভুক্ত আছে। সুতরাং ঢালাওভাবে আমরা শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে যদি একটা এখানে প্রভিশন রাখি হঠাৎ করে সেটা একটু ইমব্যালেন্সড হয়ে যেতে পারে, সেই জন্য আরো এটা পরীক্ষা নিরীক্ষা করার দরকার। একটা জিনিস ঐক্যমতে আসা যায়, কিন্তু রাষ্ট্রের বিষয়, এটা সংবিধানের বিষয়, রাষ্ট্র পরিচালনার বিষয়, সেটা গভীরভাবে চিন্তা করে সেই জিনিসগুলো সংবিধানে আনতে হবে। আইন বিভাগের ক্ষেত্রে, আইনসভার ক্ষেত্রে আমরা তো আগেই বলেছি যে আমরা দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্টে একমত, ওনারা সেটার নাম প্রস্তাব করেছেন, আমাদের প্রস্তাব থেকে নিয়ে আপার হাউসের নাম সিনেট, লোয়ার হাউসের নাম জাতীয় সংসদ, আমরা একমত এবং তাদেরকে ধন্যবাদ জানিয়েছি সেই জন্য। আর নিম্ন কক্ষের ক্ষেত্রে ওনারা প্রস্তাব করেছেন যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, মানে যে আগে বারটা পার করলো সেই পদ্ধতি যেটা বলে আর কি, FPTP পদ্ধতিতে সরাসরি নির্বাচনের ক্ষেত্রে সেটা ওনারা প্রস্তাব করেন, সেটা এখন প্রচলিত, এখন যেটা প্রচলিত আমরা একমত। আর নিম্ন কক্ষের মানে উচ্চ কক্ষের না, নিম্ন কক্ষের 400 আসন, তন্মধ্যে 100 নারী আসনের জন্য সংরক্ষিত, এটা তো আমাদের প্রস্তাব ছিল, এটা আমরা একমত। তবে নারী সংরক্ষিত আসনগুলোর নির্বাচন পদ্ধতি নিয়ে আমাদের মধ্যে ভিন্ন মত আছে। আর 21 বছর বয়স যে এমপিদের জন্য সেটা আমরা ভিন্ন মত পোষণ করেছি। 2 জন ডেপুটি স্পিকার হবেন, একজন বিরোধী দল থেকে, একজন সরকারের, 2 জনই বিরোধী দল থেকে আপার হাউস এবং লোয়ার হাউসে, এটা আমাদের প্রস্তাব, আমরা একমত। এবং সংসদের মেয়াদ 5 বছর হবে আমাদের প্রস্তাব, ওনারা 4 বছর করেছেন। আর আর্টিকেল 70 সম্পর্কে কি আজকেও বলতে হবে? এভরিডে বলে যাচ্ছি, আমাদের প্রস্তাব আগের মতোই আছে। আর সংসদীয় স্থায়ী কমিটির ক্ষেত্রে বিরোধী দলীয় সদস্যদেরকে আমরা বেশ কিছু স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান হওয়ার জন্য আমরা নিজেরা প্রস্তাব করেছি, ওনারা সবগুলো করতে বলেছিলেন, সেটা বাস্তবায়ন হতো না। সেই কমিটিগুলো কোনটা কোনটা হবে আমরা আরো আলোচনার মধ্যে দিয়ে ঠিক করব। এরপরে সংসদের উচ্চ কক্ষ 100 আসনে ওনাদের প্রস্তাব, আমাদেরও প্রস্তাব ঠিক আছে, আমরা একমত, মেয়াদ 5 বছর হবে। আর সংসদের উচ্চ কক্ষের ফাংশন সম্পর্কে নিম্ন কক্ষের পাশকৃত যে কোনো বিল উচ্চ কক্ষে একবার যাবে, 1 মাসের মধ্যে তারা বিবেচনা করে আইদার অনুমোদন অথবা মতামত সহ ফেরত পাঠাবে নিম্ন কক্ষে। এই পর্যন্ত ওনাদেরও প্রস্তাব, আমাদেরও প্রস্তাব। ওনাদের অবশ্য অন্যরকম প্রস্তাব ছিল, ওনারা সংশোধিতভাবে বলেছেন, আমরা একমত হয়েছি। এখন সংসদের উভয় কক্ষের 2/3 ভোটে সংসদের মানে সংবিধান সংশোধন হবে, এই বিষয়ে একমত। তবে এরপরে যে গণভোটের ব্যবস্থা ওনারা বলেছেন, এই বিষয়ে আমরা আগেও বলেছি যে গণভোট সব বিষয়ে হবে না। সংবিধান সংশোধনের কিছু আর্টিকেল থাকে, প্রিয়াম্বল মানে প্রস্তাবনা, তারপরে মৌলিক অধিকার ক্ষেত্রে সেকশন 8 মানে আর্টিকেল 8 এবং 48, 56 এবং আর্টিকেল 142 যেটা সংবিধান সংশোধনের বিভিন্ন উপায় বলা আছে, এইগুলোর পরিবর্তনের ক্ষেত্রে বর্তমানে ছিল না। 15th অ্যামেন্ডমেন্টে তো গণভোট পার করে মানে এই যে আওয়ামী লীগ সরকার বাতিল করে দিয়েছিল, বাট কোর্টের ভার্ডিক্টের মাধ্যমে 15th অ্যামেন্ডমেন্ট যেটাকে চ্যালেঞ্জ হয়েছে ওখানে এসে গেছে, গণভোটকে রিইনস্টেট করা হয়েছে। সেই বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে গণভোট হওয়া উচিত না। তবে আমরা এখানে প্রভিশন রেখেছি,
মানে প্রস্তাব রেখেছি যদি ভবিষ্যতে পার্লামেন্ট যদি আরো কোনো আর্টিকেল চেঞ্জের ক্ষেত্রে গণভোটের জন্য বিধান রাখতে চায়, সেটা ভবিষ্যৎ পার্লামেন্টের বিষয়। আর হচ্ছে রাষ্ট্রপতির অভিশংসন, আন্তর্জাতিক চুক্তি, আমরা বলেছি যে প্রতিরক্ষা চুক্তিগুলো, সামরিক চুক্তিগুলো, সেটা সংসদে উত্থাপনের ক্ষেত্রে ক্লোজ সেশনটা বর্তমান আর্টিকেল 145 খুব সম্ভবত উল্লেখ আছে, সেই ক্ষেত্রে 145 ক সে উল্লেখ আছে, সেটা ফলোড করা যায়, এখানে বিস্তারিত আছে। আর হচ্ছে অন্যান্য চুক্তিগুলো, বায়োলেটারালগুলো সংসদে পরবর্তীতে উপস্থাপন করা যাবে, সেটাও ওখানে উল্লেখ আছে 145। তো সেটা নাথিং নিউ। আর রাষ্ট্রপতি অভিশংসন প্রক্রিয়ায় যে ওনারা যে প্রস্তাব দিয়েছেন যে উভয় কক্ষের 2/3 ভোটের মধ্যে দিয়ে অভিশংসন হবে, আমরা একমত। ন্যায়পাল নিয়োগের ক্ষেত্রে আমরা একমত, শুধু ন্যায়পাল আইনগুলো যথোপযুক্ত সংশোধন করে যোগ্যোপযোগী করার জন্য ওনাদের যে প্রস্তাব, সেটা আমরা সম্পূর্ণ একমত। এরপরে বিচার বিভাগ নিয়ে আমরা তো আলোচনা করেছি, এখানে আমরা আগেই আপনাদের সাথে কথা বলে ফেলেছি মনে হয় বিচার বিভাগ সংক্রান্ত। আপাতত এই কারণ আমাদেরকে আবার আলোচনা শুরু করতে হবে, আমাদের সময় দেওয়া হয়েছিল 15 মিনিট, আই টুক নিয়ারলি 25 মিনিটস। আমাদের যেটা প্রস্তাবনা, এতগুলো এগ্রিমেন্ট করলাম, বাকিগুলো ডিসএগ্রিমেন্ট বের করে নেন।